সাথে যে আছে সে এক জিনের সন্তান। আপনার বিবি যখন 7 মাসের গর্ভবতী ছিলেন তিনি যে গাছের নিচে বসেছিলেন ঠিক সেই গাছটায় এক জিন দম্পতি থাকত। তাদের সন্তানের নজর পড়েছিল আপনার বিবির গর্ভে থাকা বাচ্চাটির উপর, এবং এই জিনের বাচ্চাটা এখন আলিয়ার শরীরে থাকে। আস্তে আস্তে মিশে গেছে। এখন আলিয়া যত বড় হবে জিনের বাচ্চাটা ওর সাথে বড় হবে। ওকে তাড়ানো সম্ভব নয়। আসসালামু আলাইকুম, আমি শরিয়ত মানহা। আচ্ছা, আপনারা জিন বিশ্বাস করেন? হয়তো অনেকেই করেন না। আমি বিশ্বাস করতাম মোটামুটিভাবে, কিন্তু যদি আপনার সামনেই কেউ জিন দ্বারা আক্রান্ত হয়ে শেষ হতে থাকে তখন তো আপনি বিশ্বাস করবেন। আমার আম্মু যখন ছোট ছিলেন তখনকার ঘটনা এটি। আমার নানার বাড়ির পাশের বাড়ি এক নানি থাকতেন। তার 3 ছেলে ছিল, বা সেই নানির নাকি খুব শখ ছিল তার একটি কন্যা সন্তান হোক। তিনি যখন 7 মাসের গর্ভবতী তখন তিনি তার বোনের বাড়িতে গিয়েছিলেন কোনো একটা কাজে। তো কাজ শেষ হতে অনেক সময় লেগে যায়, একদম সন্ধ্যা হয়ে গেছিল। তো নানির সেই বোন নাকি নানিকে বলেছিল আজকে তাদের বাড়িতে থেকে যেতে, কাল সকালে যেতে, কিন্তু নানি কোনো কথা না শুনে চলে এসেছিলেন। নানি আর নানা পথে যেতে তার পাশে ছিল নাকি একটা বট গাছ। তখন তো যাতায়াতের এত ভালো ব্যবস্থা ছিল না, গরুর গাড়ি করে অনেকে যাতায়াত করত। হঠাৎ গরুর গাড়ি নাকি থেমে গেছিল, গরুগুলোর সামনে যেতে চাচ্ছিল না। নানি আর নানা গাড়ি থেকে নেমে চালককে বলল, কি হয়েছে, গাড়ি থেমে গেল কেন? তখন চালক বললেন, গরুগুলোর সামনে যেতে চাচ্ছে না, অনেক চেষ্টা করছি। হঠাৎ নানির নাকি পেটে ব্যথা শুরু হয়েছিল, আর নানা নাকি ওই বটগাছের নিচে একটু বসেছিলেন। বসার একটু পরে নাকি নানির খুব গরম লাগছিল। এমন মনে হচ্ছিল যে সব গরম নানির আশেপাশে ঘুরছে। নানা নাকি নানিকে বট গাছের নিচে বসাতে রাগ করলেন এবং উঠে আসতে বললেন। কোনো কারণ ছাড়াই গরুগুলো নাকি আবার চলতে শুরু করেছিল। নানিরা বাড়িতে পৌঁছে গেলেন। এভাবে অনেক দিন পার হলে নানি একটি কন্যা সন্তানের জন্ম দেন। নাম রাখা হয় তার আলেয়া। সকলের নয়নের মণি ছিল আলেয়া, কারণ তিনি 3 ভাইয়ের একমাত্র বোন আলেয়া। যত বড় হতে লাগলো আলেয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ বাড়তে লাগলো। হঠাৎ করে নাকি আলেয়াকে খুঁজে পাওয়া যেতে না। সারা বাড়ি সবাই খুঁজত, কিন্তু আলেয়াকে পাওয়া যেত না। তারপর অনেকক্ষণ পর নাকি পাওয়া যেত। তাদের বাগানের উঁচু ডালের উপর বসে আছে আলেয়া। এমন প্রায় হতো। নানা নানি নাকি বেশ চিন্তায় থাকতেন, কেন এমন হচ্ছে। তারা অনেক হুজুর দেখালেন, সকলে ঝাড়ফুঁক করত, কিন্তু কাজের কাজ কিছু হতো না। আলিয়ার বয়স যখন 14 তখন তার পাগলামি আরও বাড়তে লাগলো। সে একা একা বিড়বিড় করত, কেউ কাছে এলে তাকে গালাগাল করত, মারতেও যেত। শেষমেশ নানা নাকি সিদ্ধান্ত নিলেন অনেক হয়েছে, আর না, এবার ভালো কোনো হুজুরের সন্ধানে করতে হবে। তাদের আদরের মেয়ে তাদের চোখের সামনে এভাবে শেষ হয়ে যাচ্ছে, তারা কিভাবে সত্তর করবে। আলিয়ার বড় ভাই তখন বিয়ে করেছিল এক হুজুর পরিবারে। সেই পরিবারের সকলে খুব ধার্মিক ছিলেন। আলিয়ার এই অবস্থা দেখে তারা এক ভালো হুজুরের সন্ধান দিলেন। নানা নানি খুবই শীঘ্রই আলিয়াকে তার কাছে নিয়ে গেলেন। হুজুর সবটা শুনে বললেন, আপনারা কাল আসবেন, আমি আমার পালিত জিন দ্বারা আগে দেখি বিষয়টি কী। পরদিন নানা নানি আলিয়াকে নিয়ে হুজুরের কাছে গেলেন। আলিয়া রীতিমতো হুজুরকে গালাগাল করছিল।
নিজে নিজে হাসছিল। নানি আলিয়াকে নিয়ে পাশের রুমে আসলেন। নানা হুজুরের সাথে কথা বললেন যে কিছু জানতে পেরেছিলেন কিনা। হুজুর যা বললেন, নানার মাথায় আকাশ ভেঙে পড়ল। হুজুরের ভাষা মতো আপনার মেয়ের সাথে যে আছে সে এক জিনের সন্তান। আপনার বিবি যখন 7 মাসের গর্ভবতী ছিলেন তিনি যে গাছের নিচে বসেছিলেন ঠিক সেই গাছটায় এক জিন দম্পতি থাকত। তাদের সন্তানের নজর পড়েছিল আপনার বিবির গর্ভে থাকা বাচ্চাটির উপর, এবং এই জিনের বাচ্চাটা এখন আলিয়ার শরীরে থাকে। আস্তে আস্তে মিশে গেছে। এখন আলিয়া যত বড় হবে জিনের বাচ্চাটা ওর সাথে বড় হবে। ওকে তাড়ানো সম্ভব নয়। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। হুজুর আরও বললেন, আমি যাই করি না কেন এখন তা সাময়িকভাবে আলিয়ার উপর কাজ করবে, তারপর আবারও আগের মতো আচরণ করবে, কারণ জিনটা ওর শরীরের সাথে মিশে গেছে। নানা নানি এরপর আলিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলেন। নানি সব সময় কাঁদতো আর বলতো এই দিন আর বোনের কথা যদি শুনতো তাহলে এতদিনই ঘটতো না বা এত কিছু ঘটতো না। আলিয়া এভাবে বড় হতে লাগলো। একে মারতো, ওকে মারতো, গালাগালি করতো। ঘরে আটকিয়ে রাখলে কিভাবে যেন সে পালিয়ে যেত। নানা এভাবে আলিয়াকে নিয়ে চিন্তা করতে করতে এক সময় মারা গেলেন। আমার মায়ের কাছে এতটুকু শুনেছিলাম। বড় হওয়ার পর যতবার নানা নানি বাড়ি যেতাম দেখতাম আলিয়া খাল পাড়ে একা একা কথা বলছে, সারা বাগানে ঘুরছে। মাঝে মাঝে শুনতাম আলিয়া খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার পরদিন নাকি তাকে পাশ বাগানে পাওয়া যেত। আমি সব সময় ভাবতাম তার হয়তো কোনো মানসিক রোগ আছে, তাই হয়তো এমন করছে। কিন্তু না, সেবার নিজের চোখে যা দেখেছি এরপর বিশ্বাস বাধ্য করতে হয়েছে আলিয়া খালার কোনো মানসিক রোগ নেই, সে অন্য কিছু দ্বারা নিয়ন্ত্রিত। একবার আমি আর আমার বোন নানা বাড়ি গিয়েছিলাম। নানা বাড়ি গেলে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। তো আমার নানা বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী আছে। আমরা বেড়াতে গেলে সেখানে ঘুরতে যাই। তো আমি আর আপু মিলে সেখানে হাঁটতে গেলে হঠাৎ দূর থেকে দেখলাম আলিয়া খালা নদীর পাশে একটা বাঁশ বাগান আছে, সেখানে চলে যাচ্ছে। আমরা বেশি ভাবলাম না, কারণ সে এভাবেই একা একা হাঁটাহাঁটি করে। তো আমরা অনেকক্ষণ নদীর পাড়ে হাঁটাহাঁটি করে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ কোথায় থেকে জানি আলিয়া খালা আমাদের সামনে এসে আমার আপুর হাত খপ করে ধরে বলল, চল আমার সাথে ওই বাঁশ বাগানে। আমরা ভয় পেয়ে গেলাম। আপু রীতিমতো চিৎকার করছিল। যেহেতু শেষ বিকেল ছিল, নদীর পাড়ে মানুষ ছিল না তেমন। আমি আপুর হাত আলিয়া খালার হাত থেকে ছাড়িয়ে আপুকে নিয়ে দৌড় লাগালাম। আমাদের পিছনে দৌড়ে আসতে লাগলো। এর মধ্যে আমরা আমাদের বাড়ির মসজিদের কাছাকাছি এসে পড়েছিলাম। তখন পিছে ফিরে দেখলাম আলিয়া খালা নেই। পরে বাসায় ফিরে আম্মুকে সব জানালাম। পরে আম্মু বকাবকি করলো কেন আমরা একা নদীর পাড়ে গিয়েছিলাম। আমি আর আপু কখনো ভুলব না ওই দিনের ঘটনা, কারণ আপুর ভবিষ্যৎ মতো আপুর হাত যখন আলিয়া খালা চেপে ধরেছিল তার হাত নাকি অভ্যাস ও অস্বাভাবিক ঠান্ডা ছিল। খালার মুখ থেকে লালা ঝরছিল। এখন আলিয়া খালার মা মানে সেই নানি ও মারা গেছেন। আজও নানা বাড়ি গেলে দেখি সে একা একা হাসছে, কথা বলছে। এই গল্পটি লিখেছি, গল্পের নাম আলিয়া খালা, লেখক জারিয়াত মানহা। অদ্ভুত ভুতুড়ে গল্প। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।